আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সাধারণ কিছু অনলাইন ছবি বা মিম আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা শক্তিশালী একটা হাতিয়ার হয়ে উঠতে পারে? চলুন আজ আমরা ঠিক এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। কারণ ইন্টারনেট এখন শুধু তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়, এটা রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র। এই ছবিটার দিকে একবার তাকান। খুব পরিচিত একটা মিম, তাই না? কিন্তু ডিজিটাল যুদ্ধক্ষেত্রে এর আসল কাজটা কি? এটা কিন্তু শুধু হাসানোর জন্য এখানে নেই। এটা আসলে একটা অস্ত্র, যা একটা নির্দিষ্ট বার্তা মানুষের মনে গেঁথে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। আর ঠিক এখানেই মেমেটিক ওয়ারফেয়ারের শুরু। ভাবুন তো, আগেকার দিনের যুদ্ধ মানে ছিল পোস্টার, রেডিও বা লিফলেট দিয়ে প্রচারণা। আর এখন যুদ্ধটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্টে, যেখানে লাইক, শেয়ার আর রিটুইটই হলো প্রভাবের আসল মাপকাঠি। ন্যাটো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সেন্টার অফ এক্সেলেন্স বিষয়টাকে বলছে মেমেটিক ওয়ারফেয়ার। মানে সোজা কথায় বললে এটা হলো ডিজিটাল যুগের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর মূল লক্ষ্য হল মানুষের চিন্তাভাবনাকে নিজের পক্ষে নিয়ে আসা। এর সবচেয়ে জলজল্য উদাহরণ যদি দেখতে চান, তাহলে আমাদের তাকাতে হবে ২০২২ সালের রুশ-ইউক্রেনীয় সংঘাতের দিকে। একে প্রায় প্রথম সোশ্যাল মিডিয়া যুদ্ধ বলা হয়। এই প্রথমবার কোনো দেশের সরকারি অ্যাকাউন্ট, যেমন ধরুন ইউক্রেনের @ইউক্রেন বা @ডিফেন্সইউ, একটা পুরোদস্ত যুদ্ধের সরাসরি মিম ব্যবহার করে বিশ্ব জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তো প্রশ্ন হল, এই মিমগুলো ঠিক কিভাবে কাজ করে? গবেষকরা এই মিমগুলোর কৌশলগত ন্যারেটিভগুলোকে বিশ্লেষণ করার জন্য একটা দারুণ কাঠামো তৈরি করেছেন। চলুন খুলে দেখা যাক এই মিমের অস্ত্রভাণ্ডার। দেখুন, প্রত্যেকটা মিমই কিন্তু একটা গল্প বলে, আর সেই গল্পে চরিত্রগুলোকে দুটো মাত্রার উপর ভিত্তি করে মূলত 4টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো তাদের নৈতিক গুণ, মানে তারা কি ভালো নাকি খারাপ। আর দ্বিতীয়টা হলো তাদের শক্তি, তারা কি শক্তিশালী নাকি দুর্বল। প্রথমটা হলো হিরো আর্কেটাইপ। এই ধরনের মিমে ইউক্রেনীয়দের দেখানো হয় শক্তিশালী আর নৈতিকভাবেও সঠিক হিসেবে। এই ছবিটা যেমন খুব ভালোভাবে তুলে ধরছে কিভাবে শক্তি আর নৈতিকতার একটা পজিটিভ ছবি তৈরি করা হয়। এরপর আসে ভিকটিম আর্কিটাইপ। এখানে ইউক্রেনীয়দের ভালো কিন্তু দুর্বল হিসাবে দেখানো হয়। এর আসল উদ্দেশ্য হল মানুষের মনে সহানুভূতি জাগানো আর যুদ্ধের মানবিক দিকটা তুলে ধরা। তৃতীয়টা হল ভিলেন আর্কিটাইপ। এখানে প্রতিপক্ষকে দেখানো হয় একই সাথে শক্তিশালী এবং অনৈতিক বা খারাপ হিসেবে। এর কাজ হল শত্রুকে একটা ভয়ঙ্কর, বিপজ্জনক শক্তি হিসেবে সবার সামনে তুলে ধরা। আর সবশেষে আছে ফুল বা বোকা আর্কিটাইপ। এখানে শত্রুকে খারাপ কিন্তু দুর্বল আর অযোগ্য হিসেবে দেখানো হয়। কৌশলটা হলো উপহাস আর বিদ্রূপ, শত্রুকে হাসির পাত্র বানিয়ে তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে নষ্ট করে দেওয়া। তো এই যে এত যত্ন করে 4 ধরনের ন্যারেটিভ বানানো হলো, এর মধ্যে কোনটা আসলে অনলাইনে সবচেয়ে বেশি সাড়া ফেলে? চলুন এবার একটু ডেটার দিকে তাকানো যাক, দেখি কোনটা কতটা কার্যকর। সারা পৃথিবীর মানুষ কোন গল্পটার সাথে নিজেদের সবচেয়ে বেশি মেলাতে পারে? হিরো, ভিকটিম, ভিলেন নাকি ফুল? কোনটা? উত্তরটা বেশ অবাক করার মতো। গবেষণায় দেখা গেছে যেসব টুইটে কোনো নির্দিষ্ট ন্যারেটিভ নেই, তাদের তুলনায় ভিকটিম ন্যারেটিভ ব্যবহার করা টুইটগুলো ১০৯% বেশি রিটুইট পায়। ভাবা যায়, ১০৯%! এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভিকটিম ন্যারেটিভ ভাইরালিটির দৌড়ে বাকি সবাইকে অনেক অনেক পেছনে ফেলে দিয়েছে। যেখানে হিরো ন্যারেটিভ রিটুইট বাড়িয়েছে 40%, ফুল 36% আর ভিলেন 32%। তার মানে সহানুভূতির আবেদনই অনলাইনের সবচেয়ে শক্তিশালী। কিন্তু লাইক, শেয়ার, রিটুইট এইসব তো গেল অনলাইনের কথা। বাস্তব দুনিয়ায় এ প্রভাবটা ঠিক কী? এই ডিজিটাল ব্যস্ততা কি ভূরাজনৈতিক সিদ্ধান্তকে সত্যি প্রভাবিত করতে পারে? আসুন দেখি বিশ্লেষণ কি বলছে। গবেষণার সবচেয়ে চমকে দেওয়া তথ্যগুলোর মধ্যে একটা হলো এটা। দেখা গেছে যে দেশে ইউক্রেনের টুইটগুলো মাথাপিছু বেশি রিটুইট হয়, সেই দেশের সরকার ইউক্রেনকে তত বেশি আর্থিক এবং সামরিক সহায়তা দিয়েছে। এই যে ρ=0.787 সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়,
পরিসংখ্যানের ভাষায় এটা অনলাইন মনোযোগ আর অফলাইন সহায়তার মধ্যে একটা মারাত্মক শক্তিশালী সম্পর্কের ইঙ্গিত দেয়। কিন্তু এখানেই গল্পে একটা দারুণ মোচড় আছে। যে ন্যারেটিভটা সবচেয়ে বেশি ভাইরাল হয়, মানে ভিকটিম, সেটা কিন্তু সাহায্য পাঠানোর সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত নয়। বরং যে দেশগুলো সবচেয়ে বেশি সাহায্য দিয়েছে সেখানে ভিলেন ন্যারেটিভ, অর্থাৎ শত্রুকে শক্তিশালী এবং অনৈতিক হিসেবে দেখানোর গল্পটায় বেশি প্রভাব ফেলেছে। তাহলে এই পুরোটা থেকে আমরা কি বুঝলাম? এই যে প্রভাব বিস্তারের নতুন খেলা, এর নিয়মকানুনগুলো ঠিক কি? এর তাৎপর্য কিন্তু অনেক গভীর। সংক্ষেপে বললে, প্রথমত, মিম এখন আর নিছক মজা করার জিনিস নয়, এটা একটা কৌশলগত প্রচারণার অস্ত্র। দ্বিতীয়ত, ন্যারেটিভগুলোই ঠিক করে দেয় কোনটা ভাইরাল হবে। তৃতীয়ত, যেটা সাধারণ মানুষকে আকর্ষণ করে সেটা হয়তো সরকারগুলোকে সবসময় প্রভাবিত করে না। আর সবশেষে, টুইটারে যা ঘটে তা টুইটারেই সীমাবদ্ধ থাকে না। এই বিশ্লেষণটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি একটা যুদ্ধের সময় মিমের ন্যারেটিভগুলো দেশগুলোর কর্মকাণ্ডের সাথে এতটা মিলে যেতে পারে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ায় যে হাজারো ন্যারেটিভ ঘুরে বেড়াচ্ছে, সেগুলো আমাদের চিন্তাভাবনা আর বিশ্বকে কিভাবে গড়ে তুলছে। এই হ্যাশট্যাগুলো দেখুন, চেনা লাগছে তাই না? ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে কৌশলগুলো আমরা দেখলাম, ঠিক একই ধরনের কৌশল কিন্তু আমাদের চারপাশের রাজনীতিতেও রোজ ব্যবহার হচ্ছে। আসল প্রশ্নটা হলো, আমরা কি সেই ন্যারেটিভগুলো ধরতে পারছি?